স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তোমরা? স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বরিশালের ওয়েদার কন্ডিশন কেমন আজকে? স্যার মোটামুটি ভালো স্যার, বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, এখন মোটামুটি ভালো স্যার। যাক, খুবই ভালো খবর। আমরা আজকে কমন যে টেস্ট অফ হাইপোথিসিস এর প্রবলেম সলিউশনের যে টেস্ট গুলো আজকে আমরা মোটামুটি শেষ করব। আমি একটু রিভিউ করে নিই যে কতগুলো অলরেডি শেষ হয়েছে, তারপরে যে দুই একটা বাধা আছে সেটা দেখাই। আমরা এখন পর্যন্ত যে টেস্ট গুলো শিখেছি তার মধ্যে জেড টেস্ট আমরা অলরেডি শিখেছি। আমরা কখন অ্যাপ্লাই করেছি এটি? আমাদের যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন ছিল, অথবা স্যাম্পল সাইজ এন গ্রেটার দ্যান 30, ওই সিচুয়েশনে আমরা জেড টেস্ট করেছি। এটা আমরা অলরেডি শিখেছি। টি টেস্ট আমরা তিন সিচুয়েশনে শিখেছি: ওয়ান স্যাম্পল টি টেস্ট, টু স্যাম্পল টি টেস্ট, পেয়ার টি টেস্ট, এই তিনটাই আমরা শিখেছি। ভেরিয়েন্স টেস্টের ক্ষেত্রে ভেরিয়েন্সটা কোন একটা স্পেসিফিক ভ্যালুর সমান সেটিও আমরা শিখেছি। আবার দুটো ভেরিয়েন্সের ইকুয়ালিটি টেস্ট সেটাও দেখেছি। রিগ্রেশন কোএফিসিয়েন্টের যে ওভারঅল টেস্ট, এইটার জন্য আমরা এফ টেস্ট করেছি। আবার ইকুয়ালিটি অফ টু ভেরিয়েন্স টেস্ট, সেটিও এফ টেস্ট করেছি। টু স্যাম্পল প্রপোর্শন টেস্ট এবং ওয়ান স্যাম্পল প্রপোর্শন টেস্ট আমরা দেখেছি। আজকে আমরা শিখব এই যে কোরিলেশন টেস্ট, রিগ্রেশন টেস্ট বলতে রিগ্রেশন কোএফিসিয়েন্টের টেস্ট, আর কাই স্কোয়ার টেস্ট ফর গুডনেস অফ ফিট এন্ড ইন্ডিপেন্ডেন্স। তাহলে মোটামুটি আমাদের যে কমন টেস্ট গুলো আছে সেগুলো শেষ হয়। ফার্দার যে অংশটুকু আছে আমরা তখন সেটুকু শেষ করবো। তাহলে আসো এখন আমরা শুরুতে যাই। তোমরা যখন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন স্টাডি করেছো, কোরিলেশন কোএফিসিয়েন্টের জন্য কি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা কি হয় ড্রাইভ করে দেখেছো? আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন তো তোমরা পড়েছো। জি স্যার। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে কোরিলেশন কোএফিসিয়েন্টের যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন সেটা তো ড্রাইভ করেছো। স্যাম্পলিং কোরিলেশন কোএফিসিয়েন্ট, রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এগুলো তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আছে, সেগুলো ড্রাইভ জি করেছো স্যার। নিশ্চয়ই। জি স্যার। জি স্যার করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওগুলোর ডিস্ট্রিবিউশন কি পেয়েছিলা? টি ডিস্ট্রিবিউশন উইথ n-2 ডিগ্রিজ অফ ফ্রিডম। জি স্যার। আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট এটা কখন করব? যে দুটো ভেরিয়েবলের ভিতরে অ্যাসোসিয়েশন রিলেশন আছে কি নাই এটা জাজ করার জন্য। এইখানে তিন ধরনের অল্টারনেটিভস আমরা কনসিডার করতে পারি। এক হলো রো নট ইকুয়াল টু জিরো, রো গ্রেটার দ্যান জিরো, এবং রো লেস দ্যান জিরো। তার মানে আমাদের যে কোরিলেশন, পিয়ারসন যে কোরিলেশন সেটা জিরো, এটা টেস্ট করতে পারি। জিরো টেস্ট করলে আমরা এর এগেনস্টে অল্টারনেটিভে নট ইকুয়াল টু জিরো। আবার জিরোর সাথে রো গ্রেটার দ্যান জিরো, জিরোর সাথে রো লেস দ্যান জিরো। তাহলে আমাদের এটা প্রথম হলো হাইপোথিসিস আমরা সিলেক্ট করলাম। এইটা কত কত লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য, মানে আলফার মানটা কত হবে সেটা আমাদের বলে দিতে হবে। এরপরে আমাদের ডেটা কালেকশন করতে হবে। ডেটা কালেকশন করে
জাস্ট এই যে টেস্ট স্ট্যাটিস্টিক আছে, কোরিলেশন কোএফিসিয়েন্টের যে টেস্ট স্ট্যাটিস্টিক, এই টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা আমাদের নির্ণয় করতে হবে। আগে যেমন 5 স্টেপে করেছি একই কাজ। আর এর ভ্যালুটা তোমরা জানো। আর এই যে কোরিলেশন কোএফিসিয়েন্টের যে স্ট্যাটিস্টিক, এটা ডিস্ট্রিবিউশন অলরেডি তোমরা নির্ণয় করেছো, এটা টি ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ n-2 ডিগ্রিজ অফ ফ্রিডম। দেন আমরা দুই ভাবে সিদ্ধান্ত নিতে পারি, ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচেও নিতে পারি, পি ভ্যালু অ্যাপ্রোচেও সিদ্ধান্ত নিতে পারি। আমরা এখন একটা প্রবলেম দেখি। আমাদের প্রবলেম হলো যে আমাদের স্টাডি টাইমের সাথে এক্সাম স্কোরের স্টাডি টাইমের সাথে আমরা পরীক্ষায় যে মার্কস পাচ্ছি অথবা আমাদের যে ফলাফল হচ্ছে এইটার সাথে রিলেশন আছে কি নাই, এইটা আমরা টেস্ট করব। তার মানে দুটো ভেরিয়েবল, একটি হলো স্টাডি টাইম, আরেকটি হলো এক্সাম স্কোর। এই দুটার মধ্যে রিলেশন আছে কি নাই এইটা আমরা টেস্ট করতে চাই। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আমাদের ডেটা সেট তো দেওয়া আছে, একটা এক্স বলো আর একটা ওয়াই। এইখান থেকে কোরিলেশনের মানটা নির্ণয় করতে হবে। তারপর আমাদের কারেসপন্ডিং টেস্ট স্ট্যাটিস্টিকের মান নির্ণয় করবে। এখান থেকে এক্স এর মিন, ওয়াই এর মিন আর কোরিলেশন, এটা যদি ফর্মুলাতে তোমরা নির্ণয় করো তাহলে এই কোরিলেশনটা এটা আসবে। হাইপোথিসিস যেটা ধরেছে যে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো কোরিলেশন নাই, স্টাডি টাইমের সাথে এক্সাম স্কোরের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। এই হাইপোথিসিসটা আমরা টেস্ট করতে যাচ্ছি। তো টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা নির্ণয় করা হলো, দেখা গেল 11.65 at alpha level of significance with 3 degrees of freedom। 3 degrees of freedom কেন? কারণ এই টি স্ট্যাটিস্টিকটা n-2 degrees of টি ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ n-2। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কত হয়? 1 2 3 4 5টা। তো 5টার মধ্যে যদি দুটো বাদ 2 বাদ যায় কত হয়? 3। তার মানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? n-2। স্যাম্পলের সাইজ তো হচ্ছে 5, 5 এর মধ্যে 2 গেলে 3, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমার 3। এই টি এর যে ক্রিটিক্যাল ভ্যালু এট আলফা হচ্ছে 0.05 এবং ডিগ্রিজ অফ ফ্রিডম 3, এর জন্য টি এর যে ক্রিটিক্যাল ভ্যালু সেটা হচ্ছে 3.182। দেখো আমরা স্যাম্পল থেকে যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি টি এর জন্য, সেটি এইটার থেকে অনেক বড়। সুতরাং আমরা কি করব? আমাদের সিদ্ধান্ত হলো নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করব। নাল হাইপোথিসিস রিজেক্টেড মানে কি? দুটোর মধ্যে কোনো সম্পর্ক নাই, সেটা রিজেক্ট হয়ে গেল। তার মানে এখানে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে হাইলি সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন স্টাডি টাইম এবং এন্ড এক্সাম স্কোরস। আমরা কি কোরিলেশন টেস্টটা বুঝলাম? জি স্যার। তার মানে দুটো ভেরিয়েবলের ভিতরে লিনিয়ার অ্যাসোসিয়েশন আছে কি নাই সেটুকু আমরা এই কোরিলেশন কোএফিসিয়েন্টের যে টেস্ট আছে সেটার মাধ্যমে নির্ধারণ করতে পারবো। আর একটা টাইম, যে স্ক্রিন টাইমের সাথে স্লিপ ডিউরেশনের লিনিয়ার অ্যাসোসিয়েশন আছে কি নাই। মানে আর এর মানটা নির্ণয় করে দেখা গেছে 0.98 এবং এটা হচ্ছে মাইনাস। এই টি স্ট্যাটিস্টিক হলো 8.48, যার ক্রিটিক্যাল ভ্যালু 3.182। তার মানে এগেইন দুটো ভেরিয়েবলের মধ্যে স্ট্রং নেগেটিভ কোরিলেশন বিদ্যমান। স্ক্রিন টাইমের সাথে স্লিপের হাইলি কি নেগেটিভ কোরিলেশন বিদ্যমান, এবং আমাদের যে নো অ্যাসোসিয়েশন সেটা রিজেক্টেড। এই প্রবলেমটা শর্টে করে দেওয়া আছে আর কি। আমরা এখন যদি রিগ্রেশন কোএফিসিয়েন্টের টেস্টের কথা বলি, তোমরা কি রিগ্রেশন অ্যানালাইসিস পড়েছো অলরেডি? জি স্যার। রিগ্রেশন অ্যানালাইসিস যদি পড়ে থাকো
তাহলে এই মডেল সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। জি স্যার। আমরা এখন টেস্ট করতে যাচ্ছি কি টেস্ট, এই যে ইন্ডিভিজুয়াল প্যারামিটার অর্থাৎ স্লোপ কোফিসিয়েন্ট বিটা 1 এর আমরা টেস্ট করব। এই বিটা 1 এর টেস্ট করার জন্য আমরা কি বলছি, বিটা 1 ইজ ইকুয়াল টু 0। বিটা 1 ইজ ইকুয়াল টু 0 যদি হয় তার মানে কি এই এক্স এর সাথে ওয়াই এর কোনো রিলেশন নাই। বিটার মানটা যদি 0 হয়ে যায় বিটা 1, তার মানে এক্স এর পার ইউনিট চেঞ্জের জন্য ওয়াই এর কোনো মানে পরিবর্তন নাই, ইন্ডিপেন্ডেন্ট। দে আর ইন্ডিপেন্ডেন্ট, কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। তো আমরা এখন টেস্ট যদি করতে হয়, তিনটা অল্টারনেটিভস হইতে পারে। তোমরা অলরেডি ওএলএস এস্টিমেটর থেকে বিটা 1 এর ফর্মটা জানো, এই ফর্মুলা জানো, বিটা 0 হ্যাটের মানটাও তোমরা জানো, এগুলি সব শিখেছো অলরেডি রিগ্রেশনে। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে কি ভেরিয়েন্স অফ বিটা 1, এই যে ফর্মুলা গুলো এগুলো তোমরা সব শিখেছো। আমরা এখন টেস্ট স্ট্যাটিস্টিকটা দেখবো। এই হচ্ছে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক বিটা 1 হ্যাট এক্সপেকটেশন অফ বিটা 1 হ্যাট। মানে এই যে বিটা 1 সমান তো আমরা বলছি 0 আন্ডার নাল হাইপোথিসিস বিটা 1 0, বিটা 1 হ্যাট মাইনাস এক্সপেকটেশন অফ বিটা 1 হ্যাট সমান হচ্ছে বিটা 1। বিটা 1 হ্যাট এটার এক্সপেকটেশন নিলে হয় বিটা 1, আন্ডার নাল হাইপোথিসিস বিটা 1 হচ্ছে 0, আর আমাদের বসাতে হবে স্ট্যান্ডার্ড এরর অফ বিটা 1। এইটা টি ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ n-2 ডিগ্রিজ অফ ফ্রিডম। রিগ্রেশন কোএফিসিয়েন্টের ডিস্ট্রিবিউশন অলরেডি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যখন স্টাডি করেছো তখন তোমরা শিখেছো। এখানেও একই ডিসিশন রুল, যে তোমার যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালু থেকে বড় হয়ে যায় রিজেক্টেড। আমরা একটা প্রবলেম দেখি। স্টাডি আওয়ারের সাথে এক্সাম স্কোরের যে ডেটা, সেই ডেটা দেওয়া আছে ফর 8 স্টুডেন্টস, 8 জন ছাত্রের স্টাডি আওয়ার আর তার সাথে এক্সাম স্কোর এটা দেওয়া আছে। এখানে ইউজ করতে হবে 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এবং প্রশ্নটা হলো স্টাডি আওয়ার্স সিগনিফিকেন্টলি এফেক্ট এক্সাম স্কোর। এইটা আমাদের টেস্ট করতে হবে যে আদৌ স্টাডি আওয়ারটা এক্সাম স্কোরকে সিগনিফিকেন্টলি ইফেক্ট করে কিনা। তো আমাদের যে রিগ্রেশন কোএফিসিয়েন্টের টেস্ট স্ট্যাটিস্টিক, সেই টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা নির্ণয় করার জন্য যে যে স্টেপ গুলো ফলো করা দরকার সবগুলো ফলো করার পর এই যে বিটা 1 হ্যাটের মানটা আমরা পেলাম। সব নির্ণয় করার পর মূলত আমরা স্ট্যান্ডার্ড এরর নির্ণয় করলাম, টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা নির্ণয় করলাম। এটা দেখো অনেক বড় মান, আর আমাদের সাইজ ছিল 8, n-2 হলো 6, এর ক্রিটিক্যাল ভ্যালু হলো 2.447, আর আমাদের ক্যালকুলেটেড ভ্যালু হলো 10.45, অনেক বড়। আমাদের নাল হাইপোথিসিস যেটা ছিল যে স্টাডি আওয়ার্সটা এক্সাম স্কোরকে এফেক্ট করে না, সেটা রিজেক্ট হয়ে গেল। তার মানে স্ট্রং এভিডেন্স দ্যাট স্টাডি আওয়ার এফেক্ট এক্সাম স্কোরস। আমার মনে হয় এই প্রবলেম গুলো খুব সহজে উপস্থাপন করা হয়েছে, খুব সহজেই বোঝা যাচ্ছে। জি স্যার। এখন আমরা কাই স্কোয়ার টেস্ট দেখবো। কাই স্কোয়ার টেস্টটা আবার দুটো জায়গায় আমরা করতে পারি, গুডনেস অফ ফিট টেস্ট আর আরেকটা হলো ইন্ডিপেন্ডেন্স টেস্ট। তো গুডনেস অফ ফিট টেস্ট আমরা প্রথমে দেখবো। তোমরা যখন ডিস্ট্রিবিউশন করেছো, ওই যে ডিস্ট্রিবিউশনের ফিটিং, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফিটিং, কোন কোন ডিস্ট্রিবিউশন ফিট করেছো? বাইনোমিয়াল করেছো, পয়সন করেছো? জি স্যার। বাইনোমিয়াল পয়সন। ওই যে গুডনেস অফ ফিট টেস্ট করেছো, কি টেস্ট করেছিল ওই সময়? কাই স্কয়ার টেস্ট করেছো? কাই স্কয়ার টেস্ট। জি স্যার। হ্যাঁ স্যার অনেকদিন আগে করছি তো, গত বছরের সময় খেয়াল আছে। হ্যাঁ, এখন খেয়াল করো, দেখো বুঝতে পারবা। জি স্যার, আপনি যখন করাচ্ছেন তখন আবার মনে পড়তেছে স্যার, বুঝতে পারতেছি। এই যে দ্য অবজার্ভ ফ্রিকোয়েন্সিস ফলো দ্য এক্সপেক্টেড ডিস্ট্রিবিউশন, আর এর অল্টারনেটিভ আমাদের যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো এই যে ফর্মুলা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতে পারি, যে এন দিয়ে কারেসপন্ডিং ইভেন্টের যে প্রবাবিলিটি সেটাকে যদি গুণ দিয়ে দাও, রিলেটেড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেয়ে যাবা। আর টেস্ট কাই স্কয়ারের যে গুডনেস অফ ফিট টেস্ট স্ট্যাটিস্টিক, এটা হলো অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড হোল স্কয়ার বাই এক্সপেকটেশন, মানে এক্সপেক্টেড যেটা এক্সপেক্টেড ভ্যালু, অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু, এইটার ডিফারেন্সের স্কয়ার তাকে এক্সপেক্টেড যে ভ্যালু আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে।
জি স্যার। দিয়ে সবগুলো ভ্যালুর জন্য এই স্কোরটা নির্ণয় করতে হবে, করে যোগ করতে হবে। তাহলে তুমি কাই স্কয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবা। আর এইখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা হলো k-1, কে সংখ্যক যদি থাকে অবজারভেশন সেটা হলো k-1। আর আগের মতোই কম্পেয়ার করব আমরা, ক্যালকুলেটেড যদি টেবুলেটেড থেকে বড় হয়ে যায় ওই একই সিদ্ধান্ত। আসো আমরা একটা প্রবলেম দেখি। কি বলা হলো, একটা ডাইকে রোল করা হয়েছে 60 টাইমস। এই 60 টাইমস রোল করার পর ডায়ে তোমরা জানো 1 থেকে 6 পর্যন্ত পেজ থাকে। এক্সপেক্টেড কি ছিল, যে 60 বার যেহেতু থ্রো করা হয়েছে 6টা আউটকাম, 1 10 বার আসবে, 2 10 বার আসবে। যেহেতু ফেয়ার ডাই, প্রত্যেকটাই 10 করে আসার উচিত, যেহেতু আনবায়াসড। এই জন্য আমাদের প্রত্যাশিত যে মান সব হচ্ছে 10 10 10, এভাবে সবার জন্য 10। বাট আমরা যখন এই এক্সপেরিমেন্টটা করলাম, এক্সপেরিমেন্টটা করার পরে আমরা যে ফ্রিকোয়েন্সি গুলো অবজার্ভ করলাম সেটি হলো 8 10 9 11 12 10। এই হলো আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি, আর এ হচ্ছে আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। তো এইটা, এই ডায়াটা যে ফেয়ার, ডাইটা ফেয়ার কিনা এটা বলছে কি 5% লেভেল অফ সিগনিফিকেন্স টেস্ট করতে হবে। প্রশ্ন হলো যে ডাই থ্রো করা হয়েছে, থ্রো করার পরে এই ভ্যালুগুলো অবজার্ভ করা হয়েছে, এই ডাইটা আদৌ আনবায়াসড কিনা এটা আমার টেস্ট করতে হবে। তাহলে এটা আমার গুডনেস অফ ফিট টেস্ট করতে হবে। গুডনেস অফ ফিট টেস্ট করতে হলে আমার কি করতে হবে, হিসেব অনুযায়ী এই যে আমার ফর্মুলা, অবজার্ভ ছিল 8, এক্সপেক্টেড ছিল 10, এই ডেভিয়েশন নিয়ে স্কয়ার, তাকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ। এবার প্রত্যেকটার জন্য স্কোর গুলো নির্ণয় করলাম, নির্ণয় করার পর আমরা যেটা পাইলাম 1। তা আমাদের এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম, যেহেতু আমার ভ্যালু ছিল 6টা, 1 থেকে 6টা আউটকাম ছিল 6টা, সুতরাং আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হলো k-1 5। তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে 5 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য কে স্কয়ারের যে মান, কাই স্কয়ারের মানটা হলো 11.07। এই ভ্যালুটা হলো আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। আর আমরা যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি সেটি হচ্ছে 1। এই ভ্যালুটা অনেক ছোট, এই ভ্যালুটা অনেক ছোট। তাহলে আমাদের যে ডিসিশন, যে কাই স্কয়ারের যে ক্যালকুলেটেড ভ্যালু সেটা টেবুলেটেড ভ্যালু থেকে অনেক ছোট। তাহলে আমরা কিন্তু নাল হাইপোথিসিসকে এখানে ফেল করলাম, রিজেক্ট করতে। তার মানে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে এই ডাইটা হলো ফেয়ার ডাই। পরিষ্কার না? জি স্যার, বুঝতে পারছি। আর একটা হলো যে কাই স্কয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স। আমাদের যখন দুটো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল তারা ইন্ডিপেন্ডেন্ট না অ্যাসোসিয়েটেড, এইটা যখন আমরা চেক করতে যাই যে দুটো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল তারা, তাদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে কি নেই, এইটা আমরা যদি চেক করতে চাই আমরা তখন টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স এটা অ্যাপ্লাই করি। তো আমাদের নাল হাইপোথিসিস হলো টু ভেরিয়েবলস আর ইন্ডিপেন্ডেন্ট। আমাদের এখানে কন্টিনজেন্সি টেবিল থেকে আমরা এই টেস্টটা করব। এখানেও ওই আগের মতোই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা হবে রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্রান্ড টোটাল, এবং আমাদের যে টেস্ট স্ট্যাটিস্টিক একই টেস্ট স্ট্যাটিস্টিক। এখানে যেহেতু দুটো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এই জন্য এর ডিগ্রিজ অফ ফ্রিডম হলো রো যতগুলো থাকবে সেখান থেকে 1 মাইনাস হবে, কলাম যতগুলো থাকবে সেখান থেকে 1 মাইনাস হয়ে দুটো গুণ, তার r-1 c-1। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে কি বলছে, 100 জন মানুষকে সার্ভে করা হয়েছে যে স্মোকিং আর লাং ডিজিজের এই তথ্য কালেকশন করার জন্য। আমরা প্রথমে যেটা পাইলাম যে টোটাল স্মোকারকে, কতজন স্মোকারকে সার্ভে করা হয়েছে, 40 জন। এই 40 জন স্মোকারের মধ্যে 25 জন হলো লাং ক্যান্সারে, লাং ডিজিজে আক্রান্ত। লাং ক্যান্সার না, এটা লাং ডিজিজ। 25 জন লাং ডিজিজে আক্রান্ত, আর সার্ভে করা হয়েছে টোটাল 40 জন।
আমাদের এখন E11 E12 E21 E22 এটা নির্ণয় করে নিতে হবে। হিসেব অনুযায়ী E11 এটা মানে কত, ওই যে 40 গুণ 35, এই 40 গুণ 35 আর ভাগ দিয়েছে 100 দিয়ে, 14 26 21 39। তাহলে আমরা এখন অবজার্ভ ফ্রিকোয়েন্সি পেলাম, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেলাম। তাহলে খুব ইজিতে এখন আমরা কাই স্কয়ার যে স্ট্যাটিস্টিক আছে, অবজার্ভ মাইনাস এক্সপেক্টেড এর স্কয়ার, ডেভিয়েশন স্কয়ার বাই এক্সপেক্টেড, প্রত্যেকটি স্কোর নির্ণয় করে যোগ করে দেব। তো ভ্যালুটা আমরা পাইলাম 22.15। আর যেহেতু আমাদের কলাম রো ছিল দুটো, এই ডেটা থেকে খেয়াল করো, এখানে রো আছে দুটো, স্মোকার আর নন স্মোকার, লাং ডিজিজ নো ডিজিজ এখানেও দুটো, তার মানে R-1, এটা R-1 বলতে 2-1, C-1 বলতেও 2-1, তার মানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 1। তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে 1 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য কাই স্কয়ারের ভ্যালুটা হলো 3.841। দেখো এই কাই স্কয়ার ভ্যালু যেটা আমরা নির্ণয় করলাম, সেই নির্ণীত ভ্যালুটা টেবুলেটেড ভ্যালু থেকে অনেক বড়, এই জন্য আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেল। আমরা নাল হাইপোথিসিস যেটা ধরেছিলাম যে স্মোকিং এর সাথে লাং ডিজিজের কোনো সম্পর্ক নাই, তারা ইন্ডিপেন্ডেন্ট, এইটা রিজেক্ট হয়ে গেল। তার মানে কি, এইখানে একটা স্ট্রং রিলেশনশিপ আছে স্মোকিং এর সাথে লাং ডিজিজের। আমাদের ফুসফুস জনিত যে রোগগুলো হয়, এইটার সাথে স্মোকিং এর সিগনিফিকেন্ট রিলেশন আছে এবং সেটি ভেরি হাই। এবং একই সাথে আরেকটা কমেন্টস এখানে করা যায়, আরেকটা গবেষণাও চাইলে তোমরা করতে পারো। এখন 4th ইয়ারের দিকে তোমরা যাচ্ছ, প্রজেক্ট যখন করবা, যে এই স্মোকিং এর সাথে লাং ডিজিজ, একই সাথে প্যাসিভ স্মোকিং, অর্থাৎ যারা স্মোক করে না কিন্তু স্মোকারদের সাথে থাকে অলওয়েজ, যারা স্মোকিং করে না কিন্তু স্মোকারদের সাথে থাকে, তাদের ক্ষেত্রে এই হাইপোথিসিসটা কেমন, তাদের লাং ডিজিজের সাথে এই প্যাসিভ স্মোকিং এর কোনো রিলেশন আছে কি নাই, এটাও কিন্তু চেক করা যায়। আমি আজকে তোমাদের জন্য এই 4টা টেস্টই রেখেছিলাম। আজকের টেস্টগুলো হলো সব সহজ, আর রিভিউ তো তোমাদের দেখেন। আরো একটা প্রবলেম এখানে দেখেছি, ওই এখানে স্কোরটা একটু বেশি আর কি, একই, এটি তোমরা দেখলেই বুঝবা। তো এখন আমরা তাহলে এখন দেখো আমরা যে 8টা টেস্ট শিখলাম, 8 ধরনের টেস্ট, জেড টেস্ট, টি টেস্ট, ভেরিয়েন্স টেস্ট, এফ টেস্ট, এই যে প্রপোর্শন টেস্ট, কোরিলেশন টেস্ট, রিগ্রেশন টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট। এই 8টা টেস্ট আমরা শিখলাম। এইটি আমাদের টেস্ট অফ হাইপোথিসিসের যে প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম, এটা সলভ করার ক্ষেত্রে খুবই কাজে আসবে। এবং কখন কোন সিচুয়েশনে কোন টেস্ট করব, এটা কিন্তু আমরা মোটামুটি ডিটেইল স্টাডি করলাম। এইটা এখন তোমরা মনে মনে একটা চার্ট অথবা ডায়াগ্রাম
করে রাখবা যে আমরা কোন সিচুয়েশনে কোন টেস্ট করব, মানে রিয়েল লাইফ প্রবলেমটা কেমন হলে কোন টেস্ট আমরা করতে পারবো। তোমাদের একটু সিলেবাসটা দেখি, তোমাদের দুটো সিলেবাস, থার্ড ইয়ারটা একটু দেখি। দেখো এখানে টেস্ট বলতে যা আছে মোটামুটি কম্পোজিট, সিম্পল, আমরা এই যে নিম্যান পিয়ারসনটা আমাদের শিখতে হবে, সিম্পল লাইকলিহুড রেশিও টেস্টটা শিখতে হবে, আর যে ডিফারেন্ট টেস্ট বেসড অন মিন, ভেরিয়েন্স, প্রপোর্শন, হ্যাঁ, তারপরে ফিশার্স অ্যানালাইসিস, কন্টিনজেন্সি টেবিল, এগুলো মোটামুটি সব শেখা হয়ে গেছে। আর এক দুইটা টেস্ট আমাদের এখান থেকে শিখলে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে, থার্ড ইয়ারের সিলেবাস পুরোটাই কভার হয়ে যাবে। আর সেকেন্ড ইয়ার সিলেবাসটা একটু দেখি। এই যে এগুলো আমরা করেছি অলরেডি, মিন, ভেরিয়েন্স, প্রপোর্শন, ডিফারেন্স মিন আর প্রপোর্শনের, ভেরিয়েন্সের যে টেস্ট, কোরিলেশন কোফিসিয়েন্টের টেস্ট, রিগ্রেশন কোফিসিয়েন্টের টেস্ট, তারপরে পিআরটি টেস্ট, হোমোজেনিটি অফ সেভারাল পপুলেশন মিন, ভেরিয়েন্স, প্রপোর্শন, অ্যাট্রিবিউটস, এই মোটামুটি আমরা প্রায় পুরোটাই কভার হয়ে যাবে, টেস্টের আর কিছু বাদ থাকবে না। আর দুটো তিনটা টপিক আছে ইনশাল্লাহ, তাহলেই টেস্টের পার্টটা শেষ হয়ে যাবে। আর এই এস্টিমেশন পার্টটা আমাদের চলতে থাকবে। আজকে যে লেকচার হয়েছে এই লেকচার বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। জি স্যার, আপনি খুব ভালো বুঝিয়েছেন, আমরা বুঝতে পারছি সবকিছু আজকে। আজকের এই লেকচার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমাদের টেস্টের বেসিক পার্টটা শেষ হলো। টেস্টে হয়তো আর দুটো কি তিনটা, দুটো থেকে তিনটা লেকচার হইলে ইনশাল্লাহ আমাদের টেস্টের এটা আমরা আর বেশি এক্সটেন্ড করব না, দুই তিনটা লেকচার দিলে টেস্টের পার্টটা শেষ হয়ে যাবে। আর এস্টিমেশনের পার্টটা আমাদের ওই যে ঈদের পরে এসে হয়তো আরো এক দেড় মাস কন্টিনিউ করবে। আমরা তোমাদের যেমনটি প্রত্যাশা ছিল, ঈদের পরে আমরা কতদিন সময় পাবো? এক মাস সময় পাবো নাকি? স্যার এক দেড় মাস তো পাবো তো অবশ্যই। হ্যাঁ, ঈদের পরে এক দেড় মাস সময় পাবো। আমরা ওই সময়টাই আমরা ওই যে তোমাদের রিভিউ করব, তারপরে প্রশ্নপত্রের ধরন, অ্যাসাইনমেন্ট আর আর যে কাজগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা ওই সময় শেষ করার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, ঠিক আছে স্যার। ভালো থাকো।